হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের সেমিস্টার 3 অলরেডি কমপ্লিট। হয়ে গেছে। আজকে থেকে তোমাদের সেমিস্টার 4 শুরু হবে। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের কি সিলেবাসে থাকবে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটা তোমাদের মনে আছে। যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট তাদেরকে এই বেসিক অফ অপারেটিং সিস্টেম এই পার্টিকুলার ইউনিটটা পড়তে হবে তাদেরকে। কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এই ইউনিটটা কিন্তু থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক অফ অপারেটিং সিস্টেম যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে এই ইউনিটের এটা শুরু করব। কম্পিউটার সায়েন্সের ভিডিও কয়েকদিন পর থেকে আসবে। আবার কি আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারে। তো ইউনিটের নাম ইন্ট্রোডাকশন অফ অপারেটিং সিস্টেম, চ্যাপ্টার ইন্ট্রো। এখানে কি পড়বো আমরা? অপারেটিং সিস্টেম কি, বেসিক অপারেটিং সিস্টেমের কি কাজ হতে পারে, তাদের টাইপ কি, এবার এই অপারেটিং সিস্টেমের যে টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। মেবি এই চ্যাপ্টারটাকে আমি টোটাল 2 ভিডিওতে ভাগ করব। দেখা যাক কটা ভিডিওতে তোমাদের এটা কমপ্লিট করা যায়। তো ফার্স্ট, অপারেটিং সিস্টেম কাকে বলে? সেমিস্টার 1-এই তোমরা এই অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়েছিলে। অপারেটিং সিস্টেম কি? একটা সিস্টেম আমরা জেনেছিলাম সফটওয়্যার 3 ধরনের, একটা সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন আর ইউটিলিটি। এই অপারেটিং সিস্টেমটা কোনটা? সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যে সমস্ত কাজ নির্ধারণ করে। তা অপারেটিং সিস্টেমের সংজ্ঞাতে কি বলা হচ্ছে? অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটি ইন্টারফেস হিসাবে কাজ করে। এটি কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্স পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। কি যেমন মেমোরি, প্রসেসর, আউটপুট ডিভাইস, এগুলো সমস্ত কিছু। সহজ কথায় এটি একটি কম্পিউটারকে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে। তোমার কাছে শুধুমাত্র হার্ডওয়্যার আছে, ধর র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, তাহলে কিন্তু একটা সঠিক কম্পিউটার তৈরি হবে না। আনটিল অর আনলেস তোমার কাছে একটা অপারেটিং সিস্টেম থাকবে, ফুল প্লেজ অপারেটিং সিস্টেম অবভিয়াসলি। এরপরে আসে অপারেটিং সিস্টেমের মূল কাজ কি, অর্থাৎ বেসিক অপারেশন অফ অপারেটিং সিস্টেম। প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সমস্ত প্রসেস অপারেটিং সিস্টেম আছে সেগুলো কি হচ্ছে। এটি প্রসেস বা প্রোগ্রামগুলি এক্সিকিউট করা নির্ধারণ করে, যাকে প্রসেস এক্সিকিউশন বলে। কোন প্রসেস কখন শুরু হবে, কতক্ষণ চলবে, কখন বন্ধ হবে এবং কিভাবে রিসোর্স ব্যবহার করবে তা এটি নির্ধারণ করে। কে করে? অপারেটিং সিস্টেম। যেমন প্রসেস ক্রিয়েশন, প্রসেস মনিটরিং, প্রসেস টার্মিনেশন আর রিসোর্স ইউটিলাইজেশন। এরপরে মেমোরি ম্যানেজমেন্ট। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এরকম প্রশ্ন আসতেই পারে যে অপারেটিং সিস্টেম কি করে প্রসেস ম্যানেজমেন্ট করে। তোমরা এই এতটুকু অ্যান্সার লিখলেই হয়ে যাবে কিন্তু। বা তোমাকে যদি বলা হয় প্রসেস ম্যানেজমেন্টে কি করে, এটা লিখলেই হবে। একইভাবে মেমোরি ম্যানেজমেন্ট, সেম এরকমই প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে করে, সেগুলো তোমরা বল। তাহলে তোমরা এতটুকু লিখলেই কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আমি টোটালটা একটা ব্রড অ্যান্সারের মধ্যে তোমাদের এটা করাচ্ছি নোটসে। যখন পরীক্ষা আসবে তখন কিন্তু এখান থেকে ছোট 1 কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, তাই ভালো করে কিন্তু নোটসগুলোকে ফলো করো। আমি টোটালটা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। এবার তোমরা যদি বুঝতে পারো ওগুলো অ্যান্সারও খুব ইজিলি করতে পারো। এরপরে আসে মেমোরি ম্যানেজমেন্ট। এটি কম্পিউটারের প্রধান মেমোরি বরাদ্দ করা এবং মুক্ত করার কাজ করে। মানে যে র্যাম থাকে প্রাইমারি মেমোরিতে, সেটা মেমোরি অ্যালোকেশন এবং ডি অ্যালোকেশন করার কাজ করে। এটি নিশ্চিত করে যেন একাধিক প্রোগ্রাম একসাথে নির্বিঘ্নে চলতে পারে। এছাড়াও মেমোরি ম্যানেজমেন্টে কিন্তু শুধুমাত্র প্রাইমারি মেমোরিতেই কাজ হয় না, সেকেন্ডারি মেমোরিতে হয়। কি হয়? এছাড়াও সেকেন্ডারি মেমোরিতে কোন তথ্য কোথায় সঞ্চিত হবে সেটাও পরিচালনা করে। তারপরে আসে ফাইল ম্যানেজমেন্ট। এটি ফাইল বা ফোল্ডার তৈরি, সংরক্ষণ, অ্যাক্সেস, অনুমতি নিয়ন্ত্রণ, মুছে ফেলার মতো কাজগুলি পরিচালনা করে। এটি ফাইলগুলোকে একটি কাঠামোবদ্ধ পদ্ধতিতে সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে। ডিভাইস ম্যানেজমেন্ট বা ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, আইও ম্যানেজমেন্ট। অপারেটিং সিস্টেম কম্পিউটার সঙ্গে যুক্ত সমস্ত হার্ডওয়্যার ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করে। এটি ডিভাইস ড্রাইভারের মাধ্যমে হার্ডওয়্যার ডিভাইসগুলিকে প্রসেসের জন্য বরাদ্দ এবং তার সঠিক কার্যকারিতা নিশ্চিত করে। তার মাধ্যমে ডিভাইস ড্রাইভার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। ডিভাইস ড্রাইভার কি? আমরা যখন কোনো কিবোর্ড বা কোনো মাউস কম্পিউটারের সঙ্গে নতুন সেট আপ করি বা কোনো প্রিন্টারকে সেট আপ করি, ডাইরেক্টলি সেই প্রিন্টারটা কিন্তু আমরা কাজ করতে পারি না। তার জন্য এক ধরনের বিশেষ সফটওয়্যার আছে যে কম্পিউটারকে বুঝতে সাহায্য করে কি ধরনের হার্ডওয়্যার ডিভাইস, সেটা ইনপুট বা আউটপুট যাই হোক না কেন, কি ধরনের ডিভাইস তার সঙ্গে কানেক্ট করা হচ্ছে বা তার কাজই কি। এই সফটওয়্যারটাকেই বলা হয় কি ডিভাইস ড্রাইভার বা ড্রাইভার সফটওয়্যার। এই সমস্ত কাজ বাফারিং এবং
স্পুলিং এর মাধ্যমে খুব দ্রুত সম্পন্ন করা যায়। এবার বাফারিং আর স্পুলিং এই দুটো টার্ম এখন মনে রাখো, কারণ এর পরের প্রশ্নে আমি তোমাদেরকে বাফারিং আর স্পুলিং সম্পর্কে বোঝাবো। নিরাপত্তা এবং সুরক্ষা। অপারেটিং সিস্টেমের কাজ কিন্তু নিরাপত্তাও মেনটেন করা, সুরক্ষাও মেনটেন করা। এটি সিস্টেমকে অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করে, যেমন পাসওয়ার্ড সুরক্ষা এবং ব্যবহারকারীর অ্যাক্সেস নিয়ন্ত্রণ। এছাড়াও একজন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর ডেটা যাতে অ্যাক্সেস করতে না পারে সেই সুরক্ষাও প্রদান করে। কম্পিউটারে মাল্টিপল ইউজার সেট করতে পারি, গেস্ট ইউজার, স্টুডেন্ট ইউজার, টিচার ইউজার, যাতে একজন ইউজার আরেকজনের ডেটাকে অ্যাক্সেস করতে না পারে। আমরা কিন্তু অপারেটিং সিস্টেমে নানা ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন্স রেখে দিতে পারি বা নানা ধরনের পারমিশন দিয়ে রাখতে পারি, যার ফলে একজন ইউজার আরেকজন ইউজারের ডেটা কখনো অ্যাক্সেস করতে পারবে না। আর সবার লাস্টে আছে ইউজার ইন্টারফেস। এটি ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগের মাধ্যম সরবরাহ করে। সাধারণত ইউজার ইন্টারফেস দুই ধরনের হয়, তোমরা সেমিস্টার 1-এ এগুলো পড়েছিলে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই, ক্যারেক্টার লাইন ইন্টারফেস বা সিএলআই, বা এটাকে কিন্তু সিইউআইও বলা হয়, অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে নানা ধরনের অ্যানিমেশন থাকে, যেখানে আমরা মাউস, কিবোর্ড সমস্ত কিছুকে ব্যবহার করতে পারি, যেমন এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কিন্তু সিএলআই কোনটা? যেখানে শুধুমাত্র লেখা থাকে, কমান্ড লাইন, যেমন এমএস ডস বা তোমরা যেটা টার্মিনাল করেছিলে বা কমান্ড প্রম্পট যেগুলো আছে, এগুলো কি সব ক্যারেক্টার লাইন ইন্টারফেস। বুঝতে পেরেছো? যেখানে আমরা মাউস ইউজ করতে পারি না, অনলি কিবোর্ড দিয়ে নানা ধরনের কমান্ড লিখে লিখে কাজ করতে হয়। এবার যেটা তোমাদের বললাম বাফারিং আর স্পুলিং সম্পর্কে বললো। বাফারিং কি? বাফারিং হলো ডেটা প্রসেসিং বা ট্রান্সমিশনের সময় ডেটাকে অস্থায়ীভাবে একটি নির্দিষ্ট মেমোরি স্পেসে সঞ্চয় করে রাখার প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো ডেটা পাঠানো এবং গ্রহণ করার গতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। ডেটা পাঠানো আর গ্রহণ করা এগুলো সাধারণত প্রসেসর আর র্যামের মাধ্যমে হয়, এছাড়াও হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে। দেখো, এদের প্রতিটা ডিভাইসের কিন্তু গতি সেম হয় না, যাতে তারা সঠিকভাবে নিজেদের কাজ মেনটেন করে করতে পারে, তাই এই বাফারিং করা হয়। একটা বাফারিং মেমোরি থাকে যার মধ্যে এদের ডেটাটাকে স্টোর করা হয়, যাতে প্রতিটা কাজ একটা সমান স্পিডে হয়। এই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এবার এই এক্সাম্পলটা আমি সহজে তোমাদেরকে বলে দিই, তোমরা যখন পড়বে তখন এই এক্সাম্পলটা পড়লেও বুঝতে পারবে। তোমরা যখন ইউটিউব ভিডিও অন করো তোমার মোবাইলে, দেখবে ইউটিউব কিছুটা পার্ট আগে থেকে ডাউনলোড করে রাখে। তোমরা যখন এই যে ভিডিওটা এই মুহূর্তে দেখছো, ভিডিওটাকে একটুখানি পজ করো, পজ করে দেখো কিছুটা ভিডিও আগে থেকে দেখো একটু হোয়াইট লাইন সামনের দিকে এগিয়ে আছে কানেক্ট পার্টের থেকে, মানে ইউটিউব অতটা পার্ট আগে থেকে ডাউনলোড করে রেখেছে। অ্যাট দিস টাইম যদি তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশন নষ্ট হয়ে যায় বা ইন্টারনেট কানেকশন উড়ে যায়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওই পার্ট অবধি তুমি ভিডিওটাকে স্মুথলি দেখতে পারবে, কোনো কোয়ালিটি ডিক্রিজ হবে না বা কিচ্ছু হবে না। এটাই হলো বাফারিং। একটা বাফার স্টোরেজে কিছুটা অংশ স্টোর করে রাখা, যাতে স্পিডটা মেনটেন থাকে বা স্মুথনেসটা মেনটেন থাকে। এরপরে আসে স্পুলিং কি। স্পুলিং এর পূর্ণরূপ হলো সাইমেন্টেলিয়াস পেরিফেরালস অপারেশন অনলাইন। কি এমন একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটার বিভিন্ন কাজ বা ডেটাকে একটি অস্থায়ী সংরক্ষণ স্থানে জমা করে রাখে, যাতে বিভিন্ন ডিভাইস তাদের নিজেদের গতিতে কাজ করতে পারে। এবার এটা কোথায় স্টোর করে রাখে? হার্ড ডিস্ক বা এসএসডি-তে। আমি এসএসডিটা লিখে দিই, কারণ হার্ড ডিস্ক বা এসএসডি-তে। কিন্তু বাফার কোথায় স্টোর করে রাখে? র্যামে। দুটো কিন্তু আলাদা জিনিস সম্পূর্ণ। সহজ কথায় বলতে গেলে এর একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। যখন কম্পিউটার কোনো ইনস্ট্রাকশন দেয়, সাপোজ তোমার কাছে একটা প্রিন্টার আছে, তুমি প্রিন্ট ইনস্ট্রাকশন দিচ্ছ, ধরো পরপর 10টা ইনস্ট্রাকশন দিলে, কি করবে? ও পরপর 10টা সেই ইনস্ট্রাকশনগুলোকে স্টোর করবে অ্যাজ আ কিউ ফরম্যাটে। এটা তোমরা পড়েছিলে সেমিস্টার 2-তে, আশা করি তোমাদের মনে আছে, ডেটা স্ট্রাকচার চ্যাপ্টারে ছিল এই কিউ। তো কি করবে? এখানে স্টোর করে রাখবে। এর ফলে কি হবে? যেই মুহূর্তে প্রিন্টার রেডি হয়ে যাবে, FIFO টেকনোলজিতে ও যেটা আগে এসেছিল সেই কাজটাকে আগে সম্পন্ন করতে থাকবে। এরপরে প্রশ্ন বলছে স্পুলিং এবং বাফারিং এর মধ্যে পার্থক্য কি? স্পুলিং এবং বাফারিং কি দুটোই ডেটা অস্থায়ীভাবে জমা রাখার পদ্ধতি। এর মধ্যে কিছু পার্থক্য আছে। সংরক্ষণ স্থান, বাফারিং কি করে? র্যামের মধ্যে কোনো ডেটাকে স্টোর করে, কিন্তু অন্যদিকে স্পুলিং কি করে? হার্ড ডিস্ক বা এসএসডি-তে স্টোর করে রাখে। সেকেন্ড পয়েন্ট, উদ্দেশ্য। বাফারিং মূলত দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের গতির মেটাতে ব্যবহার করা হয়। তোমরা ভালো করেই জানো র্যামের গতি বেশি, হার্ড ডিস্ক বা এসএসডির গতি কম। র্যামের থেকে আরও ফাস্ট সিপিইউ। এদের মধ্যে যে গতির ডিফারেন্সটা পায় সেটাই মেনটেন করার জন্য বাফারিং ব্যবহার করা। কিন্তু স্পুলিং কি করে? স্পুলিং একাধিক কাজকে একটি সারিতে সাজিয়ে ধীর গতির ডিভাইসের সঙ্গে দ্রুত গতির ডিভাইসের কাজের সমন্বয় ঘটায়। যে কাজটা আগে এসেছে সেই কাজটা আগে সম্পন্ন হবে, স্টোর করে রাখে। এরপরে আসে অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি। অপারেটিং সিস্টেম বেসিক্যালি অনেক টাইপেরই হয়, তার মধ্যে তোমাদের সিলেবাসে এই কয়েকটা টাইপ সম্পর্কে আছে।
সবার ফার্স্ট হচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, আর সবার শেষে রিয়েল টাইম সিস্টেম। এবার এগুলো সম্পর্কে এক এক করে আমরা ডিটেলে জানবো। সবার ফার্স্টে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কি? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম এখানে একই ধরনের কাজগুলিকে একটি গ্রুপ বা ব্যাচ হিসাবে সংরক্ষণ করা হয়। এই কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে এবং ব্যবহারকারীর কোনো হস্তক্ষেপ ছাড়াই একটির পর একটি প্রক্রিয়াকরণ করা হয়। এই সিস্টেম ব্যবহারকারীর সাথে সরাসরি কোনো ইন্টারাকশন করে না। কয়েকটি ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের উদাহরণ লেখো। বেতন বিল তৈরি, যেমন কেউ চাকরি করছে, তার রিসিপ্টটা এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। শুধু ইউজারকে একবার কোথায় কি দিতে হবে সেটা সেট আপ করে রাখতে হয়। তারপর ও প্রতি মাসে যখন বেতন চলে যাবে তার কাছে, কোনো এমপ্লয়ির কাছে, তার পে স্লিপও জেনারেট করতে পারবে। এরপরে আর্থিক হিসাব অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, দিনের পর দিন সেই ক্যালকুলেশনগুলো করতে থাকবে। তার মাধ্যমে এই ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের রিপোর্ট তৈরি। ধরো কোনো এক জায়গায় কোনো একটা কাজকর্ম করা হচ্ছে, রিপোর্টিং এর কাজ। সেখানে তুমি আগে থেকে সেট আপ করে রেখে দিয়েছো রিপোর্টটা কিভাবে তৈরি করতে হবে। কাজ সম্পন্ন হলো, এই ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম রিপোর্টটা অটোমেটিক্যালি জেনারেট করে দেবে। এরপরে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের কাজ কি? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলি হলো ব্যবহারকারীদের কাছ থেকে একই ধরনের কাজ সংগ্রহ করে একটি লাইনে রাখা বা কিউ ফরম্যাটে স্টোর করা, সংগৃহীত কাজগুলি থেকে একটি ব্যাচ তৈরি করা। ব্যাচের কাজগুলি কোনো প্রকার ইন্টারাকশন ছাড়াই ক্রমানুসারে এক্সিকিউট করা হয়। কাজ সম্পন্ন হওয়ার পর ফলাফল বা আউটপুট তৈরি করা হয়, যা পরে ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য: ব্যবহারকারীর সাথে সিস্টেমের কোনো সরাসরি যোগাযোগ থাকে না। প্রচুর পরিমাণে কাজ একসাথে দ্রুত সম্পন্ন করা যায়। কাজগুলি সম্পন্ন হওয়ার জন্য প্রধানত ইনপুট আউটপুট ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে থাকে। সাধারণত কাজগুলি লাইন ক্রমে আসে, অর্থাৎ কিউ ফরম্যাটে স্টোর থাকে। একটি কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। তুমি কোনো একটা প্রিন্ট চাপিয়েছো যেখানে 500 পেয়ে যাচ্ছে, আবার কোনো একটা প্রিন্ট চাপিয়েছো যেখানে 2টো পেয়ে যাচ্ছে। অবভিয়াসলি 500 পেজে টাইমটা বেশি লাগবে। ডিপেন্ড করছে কি ধরনের কাজ করা হচ্ছে তার উপরে। এবার ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা: প্রসেসরের সময় নষ্ট হয় না, কারণ এটি একটির পর একটি কাজ ক্রমাগত এক্সিকিউট করতে থাকে। একবার ব্যাচ শুরু হলে এটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়, যেখানে আলাদা করে কোনো হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হয় না। সিস্টেমটি সঠিকভাবে ডিজাইন করা হলে রিসোর্সগুলি সর্বোচ্চ দক্ষতার সঙ্গে ব্যবহার করা যায়। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের অসুবিধা: ব্যবহারকারী তাদের কাজের ফলাফল তাৎক্ষণিক পায় না। 100টা কাজ পরপর দেওয়া রয়েছে, যখন পুরো 100টা কাজ সম্পন্ন হবে তারপরে গিয়ে রেজাল্ট পাবে, তার আগে পাবে না। কোনো কাজে ত্রুটি হলে তা তৎক্ষণিক জানা যায় না, কারণ ব্যবহারকারীর উপস্থিত থাকে না। অবশ্যই যেখানে ইন্টারাকশন নেই ডাইরেক্টলি, ধরো কোনো একটা লম্বা ব্যাচ সেট আপ করা রয়েছে যেখানে 100টা কাজ করতে হবে, তো সেক্ষেত্রে যতক্ষণ না সমস্ত কাজ শেষ হচ্ছে ততক্ষণ কোনো ত্রুটি ধরা পড়বে না। ত্রুটি ধরা পড়লেও সেই ত্রুটিটা যে কত নম্বর কাজে হয়েছে এটা বার করতে একটু টাইম লাগে। একটি কাজের ফলাফল দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কারণ সমস্ত বিষয় শেষ হবে তারপরেই দেখা যাবে। এরপরে আসে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কি? মাল্টি প্রোগ্রামিং নাম থেকে আমরা বুঝতে পারছি যেখানে মাল্টিপল প্রোগ্রাম একসঙ্গে রান করা যায়। এবার এগুলো কি বলছে? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম হলো এক ধরনের ওএস যা প্রসেসরের কার্যকারিতা সর্বোচ্চ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমে একটি মাত্র প্রসেসর থাকলেও এটি একই সময়ে একাধিক প্রোগ্রামকে প্রধান মেমোরি তথা র্যামে লোড করতে থাকে। এই প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ কি? যেমন ইউনিক্স, উইন্ডোজ সার্ভার এনটি, উইন্ডোজ নেটওয়ার্ক সার্ভার, উইন্ডোজ 2003, 8 সার্ভার, নানা ধরনের আছে। এখন 2022 চলছে লেটেস্ট। লিনাক্স, এগুলো সমস্ত কিছু কি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে। এছাড়াও আধুনিক যুগে যে কম্পিউটার বা ল্যাপটপ তোমরা ব্যবহার করছো সেগুলো কিন্তু মাল্টি প্রোগ্রামিং সাপোর্ট করে। যেমন এই মুহূর্তে দেখো আমি তোমাদের এই ভিডিওটা রেকর্ড করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। মানে এখানে দুই ধরনের প্রসেস কিন্তু একসঙ্গে চলছে, একটা রেকর্ডিং চলছে আর একটা ব্রাউজারের মাধ্যমে পড়ানো চলছে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য: এটি প্রসেসরকে অলস বসে থাকতে দেয় না, যার ফলে এটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। একাধিক প্রোগ্রামকে মেমোরিতে রাখে এবং তাদের মধ্যে নির্বিঘ্নে সুইচ করার জন্য উন্নত মেমোরি ম্যানেজমেন্ট প্রয়োজন। প্রোগ্রাম কখন এক্সিকিউট হবে তা নির্ধারণ করার জন্য একটি কার্যকর শিডিউলিং অ্যালগোরিদম ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময়ে সম্পন্ন কাজের সংখ্যা বাড়াতে সাহায্য করে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের সুবিধা: সময় নষ্ট হয় না, যা সিস্টেমের সামগ্রিক কার্যকারিতা বাড়ায়।
একাধিক কাজ একসঙ্গে চলার কারণে ব্যবহারকারী দ্রুত প্রতিক্রিয়া পায়, অর্থাৎ লেটেন্সিটা কম। এটি সিপিইউ, মেমোরি এবং আইও ডিভাইসগুলি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে, মানে ম্যাক্সিমাম ইউজ যাতে করা যায়। এবার আইও মানে কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস, এটা মাথায় রাখবে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অসুবিধা। মাল্টি প্রোগ্রামিং সিস্টেম ডিজাইন করা এবং পরিচালনা বেশ কঠিন, কারণ এতে প্রসেসর ম্যানেজমেন্ট এবং মেমোরি ম্যানেজমেন্টের জন্য জটিল অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এটি একটি প্রোগ্রামের ত্রুটি বা ব্যর্থতা অন্য প্রোগ্রামগুলিকে প্রভাবিত করতে পারে। অনেক সময় দেখবে কম্পিউটার ব্যবহার করতে করতে এই ওপরের সাইডে লেখা থাকে নট রেসপন্ডিং। এর ফলে কি হয়, ডেস্কটপের র্যাম বা প্রসেসরের প্রসেসিং পাওয়ার সাফিসিয়েন্ট থাকে না, যার ফলে কি হয়, কম্পিউটার স্ক্রিনটা হ্যাং করে যায়। কনটেক্সট সুইচিংয়ের জন্য কিছু অতিরিক্ত সময় ব্যয় হয়, যা সিস্টেমের পারফরমেন্সে সামান্য প্রভাব করে, যদিও এই টাইমটা এতটাই ক্ষুদ্রতম যে সাধারণভাবে তোমার চোখে এটা পড়বে না। আজকের ভিডিওটা আমি এই অবধি স্থগিত রাখছি। পরের ভিডিওতে টাইম শেয়ারিং, তারপরে মাল্টি প্রসেসিং এই অপারেটিং সিস্টেমের সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। যদি আজকের ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।